সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। এরকম পড়াশোনার আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশের অল বাটনটিকে বাজিয়ে দাও, যাতে পরবর্তীকালে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের বক্তব্য এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তোমার দেরি না করে শুরু করছি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত শ্রেণীর বাংলা সাহিত্য মেলায় প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া। সবার প্রথম আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নিই। বোঝাপড়া কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একটা বড় অধ্যায় বলা যেতে পারে। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নেই। কবিতা থেকে শুরু করে গল্প, প্রবন্ধ, নাটক, সব ধরনের রচনাতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবাধ বিচরণ। সেদিক দিয়ে দেখতে গেলে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পান, আমরা সবাই জানি, যার জন্য তিনি সারা বিশ্বে সমাদৃত, বিশ্বকবি নামেও খ্যাত। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা কবিতা, গল্প, কাব্যগ্রন্থ আমরা পড়ি। যেমন রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোট গল্প অতিথি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথের লেখা নাটক, যেমন রক্তকরবী, রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন ধরনের গ্রন্থ, এইগুলো আমরা জানি। এই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে এমন বড় বড় কিছু অবদান রেখে গেছে যা বাংলা সাহিত্যকে সর্বদা বিশ্ব দরবারে সমাদৃত এবং উৎকৃষ্ট করে। রবীন্দ্রনাথ সম্পর্কে অতি দ্রুত জেনে আমরা সরাসরি নামকরণ এবং মূল কবিতায় প্রবেশ করছি। এই কবিতার নামকরণ বোঝাপড়া কবিতার যে নামকরণটার আক্ষরিক অর্থ হিসেবে যদি আমরা দাঁড়াই, আক্ষরিক অর্থ হলো কথাবার্তা দ্বারা মীমাংসা। কিন্তু এখানে এই বোঝাপড়া শব্দটাকে ব্যবহার করা হয়েছে মানিয়ে নেওয়াকে কেন্দ্র করে, যেমন নিজের সঙ্গে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। আমরা মূল পাঠ্যে প্রবেশ করছি। তার আগে বলে নিই যে এই কবিতাটাকে আমরা কয়েকটা পার্টে ভেঙে পড়ব, কারণ যেহেতু কবিতার লেন্থটা বেশি, মানে অনেকটা বড়, তাই আমরা এই কবিতাটাকে অনেকগুলো পার্টে ভেঙে বুঝে পড়ব। বোঝাপড়া কবিতাটি খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা মূল কবিতায় প্রবেশ করছি। মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। কবি বলছেন যে তুমি তোমার হৃদয়কে বলো যে জীবনে ভালো মন্দ যাই আসুক সত্যকে আমরা সহজ করে যেন নিই। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ছাড়ে না যে। অর্থাৎ পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে এটা কখনো হয় না। কেউ তোমাকে ভালোবাসবে, আবার কেউ বাঁচতে পারবে না। কেউ নিচে এত ধার করেছে যে সে ধারের জ্বালায় বিকিয়ে গেছে, আবার কেউ সিকি পয়সা ধার করতে চান। এগুলো যে যার হ্যাবিটের ব্যাপার। কতটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমার ভাই, কতকটাই ভাবের গতিক সবার ধরে নয়। অর্থাৎ কিছুটা তাদের স্বভাব। আবার এই যে এখানে বলছে না যে কতকটা বা তোমার ভাই, এখানে কবি তোমাকে অর্থাৎ নিজেকে বোঝাতেই চাইছেন যে একটা ভালো পার্সেন্স হিসেবে। তো সে জায়গায় তিনি বলছে কতকটা বা তোমার ভাই, অর্থাৎ কতকটা বা কিছুটা তোমার মতো ভালো, কতকটাই ভবের গতি, কতকটাই পৃথিবীর এই সময়ের গতিক, এই ভব সংসারের গতিক সবার তরে নয় সবাই, অর্থাৎ সবাই সবার জন্য নয়। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ তোমায় কেউ না কেউ ফাঁকি দেবে কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো সময়, তুমিও কাকেও কোনো না কোনো সময় কোনো না কোনো বিষয়ে ফাঁকি দেবে। তোমার ভোগে কতক পড়বে, অর্থাৎ তোমার জন্য বা তোমার উপভোগের জন্যও কিছুটা থাকবে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ পরের ভোগের জন্যও কিছুটা থাকবে। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। অর্থাৎ মান্ধাতার আমল, অর্থাৎ অনেক পুরোনো আমল থেকে এই নীতিই চলে আসছে। ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না সমস্ত মিলিয়েই ভবের সংসার। তোমার কি এমন ভাগ্য, অর্থাৎ আমাদের কারোরই এমন ভাগ্য নয় যে আমরা এই সমস্ত জখমকে বাঁচিয়ে, এই সমস্ত মন্দ খারাপ এগুলোকে বাঁচিয়ে আমরা ভালো জিনিসকে নিয়ে চলতে পারবো। অর্থাৎ আমাদেরকে জীবনে চলতে গেলে যেমন ভালোটাকেও মেনে নিতে হবে, তেমন খারাপটাকেও মেনে নিতে হবে। ভালোটার যেমন আমরা উপভোগ করব, ভালোটার ভালো দিক, ঠিক সেরকমভাবেই আমরা খারাপ দিকটাকেও আমাদেরকে গ্রহণ করতে হবে। মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। মনকে আজ বলো যে ভালো মন্দ যাহাই আসুক সত্যকে সহজভাবে নাও।
অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলায় পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। কবি বলছেন যে কোনো একটা সময় যখন আমরা সুখ পাই তখন আমাদের মনে হয় যেন আমরা জীবনের সমস্ত দীর্ঘ যে কষ্টের যে পর্ব, অর্থাৎ কষ্টের যে সময়, সেটা যেন আমরা শেষ করে ফেলেছি। আমরা এবার সারা জীবনটা সুখেই কাটাবো। কিন্তু সেই জায়গাতেই হয় আমাদের ভুল। তারপরেই যখন আমাদের আবার কষ্টের সময়টা আসে তখন আমরা আঘাত পাই। ওই জন্যই বলছি কি, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলায় পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মানে কি বলছেন যে এই যে অনেক ঝঞ্ঝা কাটিয়ে আমরা ভাবি যে সুখের বন্দরেতে চলে এলাম, এই সুখের বন্দরেও, সুখের সাগরের মধ্যেও যে পাহাড় ছিল জলের তলায়, সেইটা আমাদের যখন বুকের অন্দরে লাগে তখন আমরা কেঁপে উঠি, তখন আমরা অবাক হই। মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আড়ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? বলছে কি, মুহূর্তের সঙ্গে পাঁজরগুলো যেন আড়ত নাদে কেঁপে উঠল, তো সেই নিয়ে কি আমাদের সবার সঙ্গে ঝগড়া করতে হবে? কখনোই না। ঠিক তাই, যে আমাদের সুখের সময় তারপরে আবার যে কষ্টের সময় আসতেই পারে, তো তার জন্যে সবার সঙ্গে ঝগড়া করতে হবে, তো সবার সঙ্গে সবসময় সমস্যা করতে হবে, এটা করাটা ঠিক না। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেষেও, না পারো তো বিনা বাক্যে টুক করে ডুবে যেও। অর্থাৎ বলছে যে তুমি পরিস্থিতির সঙ্গে যদি মানিয়ে নিতে পারো সেইটাই সবার থেকে ভালো। তোমার চোখের সামনে অন্যায় হচ্ছে, সবই হচ্ছে, দেখতে পাচ্ছ, কিন্তু তুমি যদি সেটাকে কভার আপ করতে চাও তখনই তোমার জীবনের মধ্যে সমস্যা জটিলতা নেমে আসবে। সেই জন্যে অনেক সময় ভেসে থাকাটাই শ্রেয়। আমি বলিনি, কবি বলছেন ভেসে থাকতে পারো যদি সেইটাই সবার শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়ে ডুবে যাও। অর্থাৎ যদি তুমি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারো, যদি তোমার বিবেক বোধটা জাগ্রত হয়, তাহলে বিনা বাক্যে টুক করে ডুবে দিও। মানে কি, কোনো বাক্য ব্যয় সেই স্থানে না করে কুইট করা উচিত। যদিও সেটা কোনটা উচিত কোনটা অনুচিত সেটা পরের কথা, কিন্তু কবি এখানে বলছেন এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। অর্থাৎ বলছে এটা অপূর্ব নয়, বা এটা কিছু অবাকজনকর ব্যাপার নয়, এ ঘটনাটা খুবই সামান্য। দেখবে অনেক সময় কি হয় না, আমরা যেই জিনিসটা নিয়ে না ভয় করি, যে জিনিসটা মনে হয় কনফার্ম হয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু অনেক সময় আমাদেরকে প্রবলেম করে। অর্থাৎ সেই জন্যই বলছে শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহজে ভালো মন্দ যাহাই সুখ, সত্রেরও সহজে। এইটুকু পাঠ আমি আজ পড়ালাম, এর পরের দিন আমরা বাকিটা পড়াবো। এইটুকু পাঠের মধ্যে কার কোথায় কী সমস্যা আছে সেটা আমাকে কমেন্ট করো। ফিরছি প্রশ্নোত্তর পর্ব নিয়ে। শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্বের প্রশ্নালোচনা। প্রথম প্রশ্ন, কবি কোন বিষয়কে সহজে নিতে বলেছেন? উত্তর, সত্যকে। পরবর্তী প্রশ্ন, বোঝাপড়া কবিতাটি কার লেখা? উত্তর আমি বলবো না, যে যার কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন, জলের তলায় কি ছিল? উত্তর, পাহাড়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হলো, আর বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ইনফরমেটিভ ও পড়াশোনা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।